যে সাম্প্রতিক সময়ে ইটনের আলোচনার বিভিন্ন ধরনের অপব্যবহার আমরা দেখতে পেয়েছি, মানে জনপরিসরে এবং একাডেমিক পরিসরেও বাঙালি মুসলমান প্রশ্ন ব্যাপারটাকে মানে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেটার মধ্য দিয়ে সুনির্দিষ্ট ধরনের পরিচয়বাদী এক ধরনের রাজনীতিকে গঠন করার আমরা প্রবণতা দেখতে পাচ্ছি। ইউরোপীয় এত ট্রাভেলার আমাদের এখানে আসছে, ঠিক আছে, সেই ইবনে বতুতা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে রালফ ফিচ থেকে শুরু করে পরবর্তীতে যে আপনার মানে ব্রিটিশ, ফ্রেঞ্চ, বিভিন্ন যে ডাচ যেই ট্রাভেলাররা এসেছে, তো তাদের যে রিপোর্টের উপর আমরা কতটুকু নির্ভর করতে পারবো, এটা একটা মেজর প্রশ্ন আর কি। কারণ হচ্ছে যে তারা তো আসলে মানে হেলিকপ্টার এথনোগ্রাফির মতো আর কি, যে তারা এখানে আসছেন, এসে তারা কিছু মানে ঘোরাফেরা করছেন, কিন্তু তারা আসলে ওই সমাজের ডেমোগ্রাফি, সমাজের যে রিলিজিয়াস যে কম্পোজিশন, সেটা তারা কতটা গভীরভাবে জানেন আর কি। হ্যাঁ, সেটা একটা মেজর প্রশ্ন। অর্থাৎ ইসলাম মানুষ মুক্তির কারণে বা মুক্তির আকাঙ্ক্ষা থেকে, বাসনা থেকে তারা এটা গ্রহণ করেছে। এইটার সঙ্গে ইডনের যে ক্রিটিকটা, এই ক্রিটিকের আমার মনে হয় যে মীমাংসাটা দিয়ে আমরা আগাইতে পারবো তখনই যখন আমরা এই কনভার্সন ন্যারেটিভ যেগুলো আছে বা ইসলামাইজেশনের ন্যারেটিভ যেগুলো আছে সেগুলোকে আরো নিবিড়ভাবে আমরা পাঠ করতে পারবো। যারা বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশন, প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য। তো আসলে আজকে আমরা মূলত এসেছি বিশেষ করে ফিরোজ আহমেদ ভাইয়ের আলোচনাটা শুনতে চাই। অরূপ রাহি ভাই তো আলোচনা করলেন এবং সলিমুল্লাহ খান স্যার, ওনার কাছ থেকে আমরা শুনতে চাই। তো আসলে এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি, আমি আসলে মূলত ইটনের যে বইটা বা ইটনের যে মূল যে মানে প্রস্তাব, সেটার সঠিকতা বা সেটার যে যদি সেটার মধ্যে কোনো ভ্রমাত্মক ব্যাপার থাকে সেটা নিয়ে তো আসলে আলোচনা আমি করতে চাই না। আমি মূলত আসলে এটার যে আফটার লাইফ বা এটা নিয়ে যেই ধরনের আলোচনা পরবর্তীতে হয়েছে সেটার কিছু সারাংশ আমি হাজির করবো, এবং সেখানে আমি আসলে সলিমুল্লাহ খান স্যার থেকে শুরু করে স্বাধীন সেন এবং আরো কেউ যে আলোচনাটা করেছেন সেটারও আমি কিছু নোক্তা আকারে উল্লেখ করব। মূলত পরবর্তীতে আমরা হয়তো এটা নিয়ে আরো গভীর আলোচনা শুনতে চাই আর কি। তো এই মুহূর্তে যখন আমরা এই বইটা নিয়ে আলোচনা করছি, এটা অত্যন্ত খুবই মানে উত্তেজক একটা বাস্তবতার মধ্যে আমরা বসবাস করছি, যখন আসলে এই যে বাঙালি মুসলমান এবং মানে হিন্দু পরিচয় সহ বিভিন্ন যে সাম্প্রদায়িক পরিচয়, ধর্মীয় পরিচয়, সেটা উপমহাদেশে অত্যন্ত একটা উত্তেজিত অবস্থার মধ্যে মানে রয়েছে। যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ বলে যে রাষ্ট্রটা, সেটার এক পাশে মায়ানমার, আরেক পাশে ভারত, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষকে হয়তো বা মুসলমান পরিচয় বা তাদের যে ভাষাগত যে উচ্চারণ, সেটার ভিত্তিতে তাদেরকে বাংলাদেশি বলে শনাক্ত করে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। তো ফলে এটা শুধুমাত্র ঐতিহাসিক বিবেচনার জায়গা যেরকম, একই সঙ্গে আসলে ইতিহাসের একটা পাবলিক লাইফ আছে এবং ইতিহাস পাবলিক হিস্ট্রি বলেও এক ধরনের চর্চা আছে, যে ইতিহাস জিনিসটা সাধারণ মানুষের কাছে কিভাবে পরিবেশিত এবং সেটার মানে গ্রাহক হিসেবে সাধারণ মানুষরা কিভাবে সেটা চর্চা করে। ফলে এই জায়গাটা প্রথমেই চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে আসলে সাম্প্রতিক সময়ে ইটনের কাজের ব্যাপারে আমরা বেশ একটা যে আগ্রহের একটা বিস্তার দেখা গেছে, এবং সেখানে মনে হয় এটা উল্লেখ করা প্রয়োজন যে ইটনের রচনার যেই ধরনের পরিবেশন ঘটে আর কি বাংলাদেশে, সেটার মধ্যে কিছু পপুলার পরিবেশনের মধ্যে কিছু ভুল আছে, মানে খুবই গ্রস অনেক ধরনের ভুল যেমন থাকে, আবার যারা একাডেমিক জায়গা থেকে ইটনের চিন্তার এক ধরনের উপস্থাপন করেন, সেখানেও আসলে আমার মনে হয় যে কিছু বিপদের জায়গা তৈরি হয় আর কি। তো ইটন আমাদের আসলে ইতিহাসের যে সামগ্রিক যে পরিপ্রেক্ষিত, বিশেষ করে সলিমুল্লাহ খান স্যারের আলোচনায় যেটা মাঝে মধ্যে এসেছে, যে ওরিয়েন্টালিস্ট একটা ঐতিহাসিক ইতিহাস চর্চার যে একটা ধারা কলোনিয়াল যুগে তৈরি হয়েছে, সেটার পরবর্তীতে আমরা দেখেছি যে ন্যাশনাল, আমাদের যখন ধরেন 60-এর দশকে আমাদের যখন এক ধরনের পূর্ব বাংলা কেন্দ্রিক যেই সাংস্কৃতিক এক ধরনের আন্দোলন ঘটছিল, সেই সময় কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে। মমতাজুর রহমান তরফদার, হ্যাঁ, তার আগে বিএম হবিবুল্লাহ এবং আব্দুল করিম, তারা কিছু আকর কাজ করেছেন। তো ওইটা একটা পর্যায়ে গেছে আর কি। এবং এর পরবর্তীতে 70-এর দশকে মুক্তিযুদ্ধের আগে পরে এটা এই ইতিহাসের আসলে আমাদের সমাজের জন্য সেটা তাৎপর্য কি, সেটা নিয়ে অনেক ধরনের কাজ হয়েছে। যেমন বাঙালি মুসলমানের মন আহমদ ছফা, সেটা এখন অত্যন্ত আলোচিত একটা কাজ, যেটা নিয়ে সবসময় বিতর্ক হচ্ছে আর কি। অর্থাৎ এবং সেখানেও ধরেন কনভার্সনের এক ধরনের হয়তো সাংস্কৃতিক ব্যাখ্যা আহমদ ছফার আলোচনার মধ্যে আছে। তো এখন এটাকে আপনি কি ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি বলবেন কিনা, হ্যাঁ, সেটা ধরেন আরেক ধরনের আলোচনা। আবার ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি সেটা সীমা যদি আমি চিহ্নিত করতে চাই, তার বাইরেও অনেক ধরনের পরিচয়বাদী ইতিহাস চর্চা তো হয়েছে। হ্যাঁ, ধরেন আব্দুল করিমের যে সোশ্যাল হিস্ট্রি অফ বেঙ্গল বা ধরেন মোহর আলীর আলোচনা, হ্যাঁ, বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখেছি যেখানে এই বাঙালি মুসলমান ব্যাপারটাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। তো সেখানে রিচার্ড ইটনের যে ইন্টারভেনশন, সেটা আসলে এক ধরনের তো মানে যেগুলো মানে
যেগুলো উপস্থিত যেই ধরনের আলোচনাগুলো ছিল, প্রস্তাবগুলো ছিল যে মানে কেন বাঙালি মুসলমান মানে বাংলায় এত সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, সেটাকে একটা প্রবলেম আকারে দেখে সেটা ব্যাখ্যা করার একটা প্রচেষ্টা, এবং সেখানে হয়তো ইটনের আলোচনাটা একটু ভিন্ন ধরনের ছিল। এই বিতর্কটা নিয়ে আসলে আজকে হয়তো আমরা কিছুটা আলোচনা শুনতে চাই, যে বাংলায় মুসলমান হওয়ার যে প্রক্রিয়াটা, সেখানে মানে সোশ্যাল লিবারেশন থিসিস বলে যেই আলোচনাটা সবচেয়ে বেশি প্রচলিত, অনেক বেশি প্রচলিত আর কি, সেই প্রচলনটাও হয়তো একটা রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে সেই আলোচনাটা এসেছিল, যে ধরেন যে বাংলায় এত মানুষ মুসলমান হয়েছে তার কারণ হচ্ছে যে এই উপমহাদেশে যেই ধরনের জাতপাত প্রথা, সেই জাতপাত প্রথার বিরুদ্ধে এক ধরনের মানে মানুষের একটা মানে ধর্মতাত্ত্বিক বা একটা ভাবাদর্শিক মুক্তির উপায় হিসেবে তারা মানে একটা সাম্য এবং মানবতার জায়গা থেকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, এই বিতর্কটা নিয়ে আসলে আমাদের আলোচনা করার এখনো মানে অবকাশ আছে। তো আমার এখানে যেটা প্রথমে যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে ইটনের আলোচনা, ইটনে কিন্তু অত্যন্ত লিপ্ত একজন ইতিহাসবিদ। তিনি উপমহাদেশে যেভাবে ইতিহাস চর্চা হয় এবং সেই ইতিহাস চর্চাকে যেভাবে রাজনৈতিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট করা হয় বা আত্মসাৎ করা হয়, সেটার সঙ্গে ইটনের এক ধরনের সচেতনতা আমরা দেখতে পাই। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে ভারত এখন যে ভারত রাষ্ট্রটা, সেখানে ইতিহাস তো অত্যন্ত রাজনৈতিকভাবে ব্যবহৃত একটা শাস্ত্র, এবং তার মধ্যে একটা মানে রাজনৈতিকভাবে সবচেয়ে গরম একটা প্রশ্ন হলো যে মানে মন্দির এবং মসজিদের প্রশ্ন। তো সেখানে ইটন দেখা যাচ্ছে যে টেম্পল ডেসেক্রেশন ইটনের একটা বিখ্যাত লেখা আছে, যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আসলে মানে যেই ধরনের মন্দির ভেঙে মসজিদ নির্মাণের যেই বয়ানটা আছে, সেটা ঠিক মানে যেভাবে দেখানো হয় বা যেভাবে হিন্দুত্ববাদী ইতিহাস তত্ত্বে সেটাকে যেভাবে উপস্থাপন করা হয়, সেটা আসলে সেরকম নয়। তিনি এক ধরনের পরিসংখ্যানের মধ্যে দিয়ে সেটাকে দেখানোর চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে ধরেন প্রশ্নটা আসবে যে ধরেন বাংলায় যে ধরেন ইসলামাইজেশন যেটা ইটন বলছেন, সেটার ক্ষেত্রেও মানে এই আলোচনাটা যখন ইটন করেছেন, সেটার মধ্যে রাজনৈতিক তাৎপর্যটা সম্পর্কে তার সচেতনতা কেমন, এবং তিনি কিন্তু এটা তার জন্য একটা ডিটুর ছিল। এই যে বাংলা ইসলামাইজেশন ইরানের যে আলোচনা, এটা তার মূল গবেষণার বিষয় কিন্তু বাংলা ছিল না। মানে সাম্প্রতিক একটা ইন্টারভিউ স্বাধীন সেন নিয়েছেন, সেখানেও তিনি এটা উল্লেখ করেছিলেন যে বাংলা তো তার মূল মানে গবেষণার ক্ষেত্র ছিল না। তিনি একটা সংক্ষিপ্ত একটা ইন্টারভেনশন করেছেন বাংলায়, তারপরে তিনি আবার ফিরে গেছেন যে সামগ্রিক যে দক্ষিণ এশিয়া, সেটার যে ইসলাম, সুফিজম, হ্যাঁ, এবং আরো বিভিন্ন থিম নিয়ে তিনি কাজ করেছেন। তো এই হচ্ছে যে বিষয়। এখন কথা হলো যে এখানে যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে ইটনের আলোচনার যে পাবলিক লাইফ, এই বই তো ধরেন মানে প্রায় 3 দশকের মতো এটা মানে প্রকাশ হয়ে গেছে, তারও বেশি। তো এরপরে এই বইটার পাবলিক লাইফটা কোন জায়গায় মানে এসে হাজির হয়েছে আর কি। তো আমি উল্লেখ করতে চাই যে সাম্প্রতিক সময়ে ইটনের আলোচনার বিভিন্ন ধরনের অপব্যবহার আমরা দেখতে পেয়েছি, মানে জনপরিসরে এবং একাডেমিক পরিসরেও। বাঙালি মুসলমান প্রশ্ন ব্যাপারটাকে মানে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেটার মধ্য দিয়ে সুনির্দিষ্ট ধরনের পরিচয়বাদী এক ধরনের রাজনীতিকে গঠন করার আমরা প্রবণতা দেখতে পাচ্ছি। তো সেটার কিছু মানে ইটনের বইটাকে কিভাবে আত্মসাৎ করা সম্ভব, বা কোন ইঙ্গিতের কারণে বা কোন ধরনের প্রস্তাবের কারণে সেটাকে আত্মসাৎ করা সম্ভব, এটা নিয়ে আমরা কিছু আলোচনা হয়তো পরবর্তীতে করতে চেষ্টা করব। তো আমার মনে হয় যে মানে যেই সেন্ট্রাল যে প্রবলেমটা ইটনের আলোচনা নিয়ে, ইটনের আলোচনার অন্তত কয়েকটা সমালোচনা আমি প্রথমে উল্লেখ করি, তারপরে আমরা একটু মানে মেইন জায়গাটাতে আমি বলে আমি ছেড়ে দেবো আর কি। তো ইটনের আলোচনার মধ্যে ধরেন কয়েকটা উপাদান আছে, যেমন খুব পপুলার মানে এবং একটা মিসরিডিং আছে ইটনের, যে ধরেন মানে ইটনও এই কথাটাই প্রমাণ করেছেন যে সুফিরা এই অঞ্চলে ইসলাম প্রচার করেছে। তো সুফিরা এই অঞ্চলে ইসলাম প্রচার করেছে, এটা তো অনেক পুরানো একটা প্রস্তাব, মানে এটা অনেক সময় আগ থেকে এটা ধরেন আমাদের সমাজে এই চিন্তাটা চালু আছে। কিন্তু মানে ইটন যেটা বারবার যেটাকে স্পষ্ট করার চেষ্টা করেছেন যে আসলে তার প্রস্তাবনাটা ঠিক এটা ছিল না যে এই অঞ্চলে পূর্ব বাংলায় এত সংখ্যক মুসলমানের উপস্থিতির কারণ হচ্ছে যে সুফিরা এখানে মানে ইসলাম প্রচার করেছে, সেটা কিন্তু তার মূল প্রস্তাব না। হ্যাঁ, এটা ধরেন আমার মনে হয় যে সাধারণ মানে যে পাঠক তাদের কাছে এই ব্যাপারটাকে স্পষ্ট করা প্রয়োজন, যে ইটনের মানে প্রস্তাবনাটা বরং একটু অন্য ধরনের। তার প্রস্তাবনায় তিনি দেখাতে চাচ্ছেন যে আসলে মানে যারা এমন কিছু মানুষ, বিশেষ করে মোগল আমল যখন এখানে হয় 16 শতক, তখন হচ্ছে যে এখানে এক ধরনের নদীর একটা মানে শিফট ঘটে। এই নদী শিফটের সঙ্গে সঙ্গে একই সঙ্গে মোগল বাদশাহী যারা মোগল এম্পায়ার, তারাও এই পূর্ব বাংলায় প্রবেশ করে, এবং মোগলদের একটা প্রধান ইন্টারেস্টের জায়গা ছিল যে এখানে আবাদ বাড়ানো। ফলে সেই সময় তারা অনেককে ধরেন মাদাদি মাসের মধ্য দিয়ে অথবা ধরেন গ্র্যান্টের মধ্য দিয়ে তারা অনেক মানুষকে এখানে সেটেলমেন্ট করানোর ক্ষেত্রে তারা উৎসাহিত করেন, এবং সেই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গেই এই অঞ্চলে প্রচুর জমি যেমন আবাদ হয়, তার পাশাপাশি সেই আবাদের ক্ষেত্রে যারা মূল উদ্যোক্তা ছিলেন, সেই উদ্যোক্তাদের মধ্য দিয়ে এখানে অনেক মানুষের বসতি ঘটে এবং তাদের মধ্যে ইসলামাইজেশনটা ঘটে। এটা
হচ্ছে যে খুব মানে এখন এই যে যারা এই উদ্যোগটা নিয়েছিলেন ইটনের ভাষায় যারা এন্টারপ্রেনিয়ার, তারা কিন্তু মানে ক্যারিসমেটিক যে ফিগার যারা আর কি, তো তারা পরবর্তীতে সাধারণ মানুষের স্মৃতিতে তারা অনেকেই পীর হিসেবে শনাক্ত হয়েছিলেন। এটা হচ্ছে যে ধরেন একটা ব্রড মানে একটা কারেকশন যেটা হয়তো বা প্রয়োজন বারবার উল্লেখ করা, যে ইটন আসলে ঠিক মানে সুফিদের হাতেই এখানে ইসলাম প্রচার হয়েছে, এটা ঠিক ইটনের মূল মানে প্রস্তাব না, এটা আরো আগের একটা আলোচনা আর কি। এবং এই যে ইটন যে আলোচনাটা হাজির করলেন সেখানে অসীম রায়ের এক ধরনের ঋণও তিনি স্বীকার করেন, যে অসীম রায়ের যে পিউরিফিকেশনের একটা ধারণা আছে। অসীম রায় দেখাইছেন যে আমাদের এই অঞ্চলে মানে মানুষ অনেক ফিগারকে বা চরিত্রকে বা স্পিরিটকে তারা পীর আকারে স্মরণ করে, যদিও বা তারা ওই ফিগারটা বা ওই চরিত্রটা হয়তো জীবিত কালে কোনো সুফি তরিকা বা যে তরিকতের যে পদ্ধতিগত যে চর্চা সেটার সঙ্গে সংযুক্ত ছিলেন না। এখন আমি ইটনের আলোচনার 4-5টা যে ক্রিটিসিজম আছে সেটা আমি জাস্ট পয়েন্ট আকারে উল্লেখ করব, এবং শেষে আমি আমার জায়গা থেকে আমার যে ক্রিটিসিজম সেটা একটু উল্লেখ করবো। আশা করবো যে ফিরোজ আহমেদ ভাই এবং সলিমুল্লাহ খান স্যারের কাছ থেকে আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত শুনবো। তো প্রথম যেই আলোচনাটা ইটনের মানে প্রথম যেই জায়গাটা, একটা হচ্ছে যে ইটন দেখাচ্ছেন যে এই অঞ্চলে মানে ইসলামের যে প্রসার ঘটেছে সেটার সঙ্গে ওয়েট রাইস কালটিভেশনের একটা বিস্তার ঘটে, যেটা কিনা মোগল আমলে তিনি দেখাচ্ছেন যে এই অঞ্চলে প্রচুর পরিমাণ আবাদ হয় এবং সেই আবাদের সঙ্গে সঙ্গেই এখানে ইসলামাইজেশনটাও ঘটেছে আর কি, ঠিক আছে। তো এখানে এটা নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা কিছু গবেষণা দেখতে পাচ্ছি, বিশেষ করে যেমন মিজানুর রহমান বলে একজন মানে আর্কিও বোটানিস্ট আছেন, এবং স্বাধীন সেনেরও কিছু আর্কিওলজিক্যাল কাজ আছে যেখানে আসলে দেখানো হচ্ছে যে এই অঞ্চলে মানে ওয়েট রাইস কালটিভেশনের ইতিহাসটা অনেক পুরানা। এখন ইটন কিন্তু এটা বলে নাই যে মোগল আমলেই প্রথম এখানে ওয়েট রাইস কালটিভেশন শুরু হয়েছে, তিনি দেখাতে চাচ্ছেন যে ওয়েট রাইস কালটিভেশনটা এখানে ইন্টেন্সিফিকেশন ঘটছে মোগল আমলে, এবং এটার একটা এক্সপ্যানশন ঘটছে জঙ্গল সাফ করার মধ্য দিয়ে। কিন্তু মানে এখানে একটা মেজর প্রশ্ন যেটা হবে আর কি, যে পূর্ব বাংলার যেই অঞ্চলগুলোতে ওয়েট রাইস কালটিভেশনের এক্সপ্যানশন ঘটছে, যেমন ধরেন যে হয়তো বরিশাল বা এরকম কিছু অঞ্চল বা বাগেরহাট ইত্যাদি অঞ্চল, প্রথম কথা হচ্ছে যে সেগুলো মোগল আমলেই সেই এক্সপ্যানশনটা ঘটছে কিনা, এটা একটা প্রশ্ন। যেমন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেই জায়গাটায় ওয়েট রাইস কালটিভেশনটা মোগল আমল এক্সপ্যানশনের দাবি করা হচ্ছে সেখানে এর আগেও সেখানে জনবসতি ছিল কিনা। যেমন ধরেন সুন্দরবনের যে এলাকাটা প্রতাপাদিত্যের সময় আমরা দেখি যে প্রতাপাদিত্যের হাতে, হ্যাঁ, যিনি কিনা মোগলদের হাতে দখল হচ্ছে, মানে প্রতাপাদিত্যের রাজত্ব, বা কখনো প্রতাপাদিত্য মোগলদের বশ্যতা স্বীকার করছে, তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জঙ্গলের সঙ্গে তার যে সম্পর্ক, প্রতাপাদিত্যের যে জমিদারি সেটার সঙ্গে জঙ্গলের সম্পর্কটা কি ধরনের সেটা আমরা দেখতে পাচ্ছি, বা আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনে অনেক আগে থেকে জনবসতি ছিল। ফলে ওয়েট রাইস কালটিভেশন ইন্টেন্সিফাই হয়েছে মোগল আমলে, এটা ধরনের একটা প্রধান বিতর্কের জায়গা, যেটা নিয়ে এখন গবেষণার অনেক বড় সুযোগ আছে। স্বাধীন সেনের আলোচনায় যেরকম ইটন নিজেও লক্ষ্য করেছেন যে কিছু মানে এমন অনেক এলাকা আছে যেখানে কখনো বৌদ্ধ বসতি হয়েছে, কখনো আবার সেখানে হিন্দু প্রধান বিভিন্ন স্থাপনা গঠিত হয়েছে, পরে সেখানে আবার মসজিদ হচ্ছে। ফলে এটা ধরেন যে একই জনবসতিতে বারবার ধরেন নতুন ধরনের মানে ঘটনা ঘটছে, এটা হচ্ছে একটা প্রথম জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে মানে এই যে নদীর যে শিফট, এটা ইটন যে নাটকীয়ভাবে উপস্থাপন করেন, এটা নিয়ে সলিমুল্লাহ খানের আলোচনা আছে বা স্বাধীন সেনেরও আলোচনা আছে যে পদ্মা নদী এবং গঙ্গা নদী ভাগীরথী এই যে শিফটটা, এটা এতটা নাটকীয়ভাবে ওই 16 শতকের ওই সময়ই এতটা নাটকীয়ভাবে ঘটেছে কিনা, যে ওই সময়ই এমন মেজর একটা ট্রানজিশন ঘটলো যার ফলে মানে মোগল আগ্রাসন এবং একই সঙ্গে যে প্যাট্রোনাইজেশন অফ ল্যান্ড সেটেলমেন্ট, এই দুটা একসঙ্গে ঘটার ফলে এটা বিশাল বড় একটা নাটকীয় পরিবর্তন ঘটে গেল। বিষয়টা কি আসলেই এরকম কিনা, এটা একটা বড় প্রশ্নের জায়গা। তৃতীয় যে প্রশ্নের জায়গাটা সেটা হচ্ছে যে মানে যেটা নিয়ে আসলে শিরিন মুসাভি এবং সলিমুল্লাহ খানের আলোচনার মধ্যে আমরা বেশি পেয়েছি, আকবর আলী খানের আলোচনাতেও কিছু পরিমাণে আছে, সেটা হচ্ছে যে মানে ইসলামের যে প্রসারটা পূর্ব বাংলায় সেটা আসলে এতটাই মানে মোগল আমল থেকেই সেটার এত নাটকীয় একটা মানে জাম্প ঘটছে কিনা, সেটা একটা মেজর প্রশ্নের জায়গা। কারণ ইসলামাইজেশনের এভিডেন্স আমরা এর আগে তো যথেষ্ট পরিমাণেই পাই। হ্যাঁ, একটা প্রশ্ন যেমন ধরেন আমি আসলে কোন ইন্ডিকেটর দিয়ে আমি প্রমাণ করবো যে ওই সময় হঠাৎ করে ইসলামের মানে প্রসারটা খুব বেশি ঘটা শুরু করছে। যেমন ধরেন আমি যদি মসজিদের সংখ্যা দিয়ে ধরি অথবা আমি ইনস্ক্রিপশনের সংখ্যা দিয়ে ধরি, যেমন ইউসুফ সিদ্দিক সাহেবের একটা কর্পাস আছে যে আরবি ফার্সি ইনস্ক্রিপশনস, হ্যাঁ, বাংলাদেশে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ইনস্ক্রিপশনগুলো আমি ম্যাপ করতে পারি, ঠিক আছে। এবং আজকাল যেহেতু আমাদের এআই আছে আমরা খুব সহজে কিন্তু ইনস্ক্রিপশনগুলোর কোন সময় কোন রিজিয়নের মধ্যে ইনস্ক্রিপশন
মানে কি পরিমাণে হয়েছে পাওয়া গেছে সেটা আমি কিন্তু ম্যাপ করতে পারি। তো সেখানে দেখা যাবে হ্যাঁ এটা সত্যি যে ইটন যেটা বলতেছেন ব্রডলি যে সুলতানি আমলে বেশি পরিমাণে ওয়েস্টে, বিশেষ করে নর্থ ওয়েস্টে গৌড়, হ্যাঁ পান্ডুয়া ওইসব অঞ্চলে বেশি পরিমাণে ঘটছে। হ্যাঁ আবার দেখা যাচ্ছে মোগল আমলে সাথে ইস্ট বেঙ্গলে কিছু বেশি পরিমাণে ঘটতেছে। কিন্তু আসলে ইনস্ক্রিপশনের মানে সংখ্যা বলেন অথবা মসজিদের সংখ্যা বলেন, সেটা দিয়ে আমি কি আসলে ইসলামাইজেশনকে মানে মেজার করতে পারি কিনা, এটা কিন্তু একটা মেজর প্রশ্ন। কারণ হচ্ছে যে মানে মসজিদ যেটা পাথরের মসজিদ এবং যেটার সাথে ইনস্ক্রিপশন থাকে, সেটা কিন্তু আপনার প্রমাণ করে না যে ওখানে মুসলমানরা ওই সময় প্রথম ওখানে গেছে বা ওখানে ছিল। বরং অনেক মসজিদ ছিল যেটা কিনা আপনার মানে একটা ধরেন মানে একেবারে কুড়ে ঘর টাইপের মসজিদ আর কি, ঠিক আছে, যেটার কোনো নিদর্শন এখন আমরা আর হয়তো পাবো না। ফলে মানে আমরা ইনস্ক্রিপশনের সংখ্যা বলেন অথবা মসজিদের সংখ্যা বলেন, পাথরের মসজিদ, সেটা দিয়ে আসলে যত পরিমাণে না আমরা মুসলমানের সংখ্যা মেজার করতে পারি, তার চেয়ে বেশি পারি যে রাষ্ট্র শক্তি এবং সম্পদ কিভাবে একটা সুনির্দিষ্ট এলাকায় সংহত ছিল। ফলে মানে ওইটা আমাদের ইন্ডিকেটর হিসেবে কতটুকু ভ্যালিড, হ্যাঁ সেটা একটা প্রশ্নের জায়গা থাকে। তো এটা নিয়ে আমার মনে হয় যে অনেক এখনো গবেষণার মানে সুযোগ এখনো অনেক আছে আর কি, যে আমরা এই যে অন্তত যেগুলো পাথরের প্রমাণ, সেই পাথরের প্রমাণগুলোই তো আমরা যথেষ্টভাবে ব্যবহার করছি না। তো এটা নিয়ে এবং পাথরের প্রমাণের বাইরে যেই হারিয়ে যাওয়া যে প্রমাণগুলো, সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করবো, সেই জায়গাটাও আমাদেরকে আর্কিওলজি সহ বিভিন্ন শাস্ত্রের মধ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর পঞ্চম যে ক্রিটিসিজমটা, সেটা হচ্ছে যে মানে সবচেয়ে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ ক্রিটিসিজম এবং যেটা মানে সলিমুল্লাহ খানের আলোচনায় এসেছে এবং আরো কিছু আলোচনার মধ্যে এসেছে, সেটা হচ্ছে যে ইটন যে অরূপ রায় ভাই যেটা বলতেছিলেন বা আগে ওই আলোচনাটা হচ্ছিল যে ইটন যে কনভার্সন না বলে ইসলামাইজেশন বলছেন, এবং এই ইসলামাইজেশনটাকে তিনি একটা গ্র্যাজুয়াল প্রসেস আকারে দেখাচ্ছেন আর কি। মানে এমনই গ্র্যাজুয়াল প্রসেস যেটা কিনা মানে সেটা হয়তো টেরি পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে যে এখানে একটা মেজর প্রশ্ন আসবে যে এই যে ইউরোপীয় এত ট্রাভেলার আমাদের এখানে আসছে, ঠিক আছে, সেই ইবনে বতুতা থেকে শুরু করে, হ্যাঁ তারপরে রালফ ফিচ থেকে শুরু করে পরবর্তীতে যে আপনার মানে ব্রিটিশ, ফ্রেঞ্চ, বিভিন্ন যে ডাচ যেই ট্রাভেলাররা এসেছে, তো তাদের যে রিপোর্টের উপর আমরা কতটুকু নির্ভর করতে পারবো, এটা একটা মেজর প্রশ্ন আর কি। কারণ হচ্ছে যে তারা তো আসলে মানে হেলিকপ্টার এথনোগ্রাফির মতো আর কি, যে তারা এখানে আসছেন, এসে তারা কিছু মানে ঘোরাফেরা করছেন, কিন্তু তারা আসলে ওই সমাজের ডেমোগ্রাফি, সমাজের যে রিলিজিয়াস যে কম্পোজিশন, সেটা তারা কতটা গভীরভাবে জানেন আর কি, হ্যাঁ সেটা একটা মেজর প্রশ্ন। তো তারপরেও আমরা যদি এই বিষয়টা ধরে নেই, যেমন একটা পপুলার আলোচনা আছে যে ব্রিটিশরা যে ধরেন সেন্সাস করলো, আদমশুমারি করলো, সেই আদমশুমারির মধ্য দিয়ে আমরা প্রথম জানতে পারলাম যে বাংলায় এত সংখ্যক মুসলমান আছে। এবং সেই সঙ্গে এই আলোচনাটা তখন আসে যে কলোনিয়াল যে এপিস্টেম বা কলোনিয়াল যে জ্ঞান কাণ্ড, সেটাই মানুষের আইডেন্টিটি বা পরিচয়কে একেবারে সুনির্দিষ্টভাবে একদম খতবন্দি করে দিল যে এরা হচ্ছে মুসলমান, এরা হচ্ছে হিন্দু। তার আগে এই আইডেন্টিটিগুলো এতটা ক্রিস্টালাইজ ছিল না, এতটা কেলাসিত ছিল না। এই ধরনের আলোচনা আছে। তো আমার মনে হয় যে এই আলোচনাগুলোর কিছু মানে সীমাবদ্ধতা এবং কিছু বিপদের জায়গাও আছে আর কি, যেটা আমি ইটনের সঙ্গে সঙ্গে এখানে উল্লেখ করতে চাই যে মানে টনি কে স্টুয়ার্ট, হিবো দুবের এবং আয়েশা ইরানি, তাদের আলোচনার সাথে আমি এটাকে যুক্ত করে একটু উল্লেখ করতে চাই আর কি। সেটা হলো যে এই যে ফাজি আইডেন্টিটি যে ধারণা, অর্থাৎ আইডেন্টিটিটা তখনকার দিনে যারা মুসলমান ছিল তারা আসলে ঠিক সেইভাবে মানে মুসলমান পরিচয় বা মুসলমান ধর্মের যে মানে কন্টেন্ট যেটা, সেটার সঙ্গে তাদের সেই লেভেলে আইডেন্টিফিকেশনটা ঘটে নাই। এইটা ধরেন এক ধরনের প্রস্তাবনা আর কি, যে তারা তখন আসলে বিভিন্ন ধরনের যেটাকে সিনক্রেটিজম বলা হয়, সিনক্রেটিজমের মধ্যে তারা ডুবেছিল। তো এই যে প্রস্তাবটা, এটা ইটনের আলোচনায় এটা কিছুটা হয়তো ছায়াপাত আমরা দেখতে পাবো, যে কনভার্সনটা ঠিক একটা ওয়ান অফ প্রসেস না, এটা হচ্ছে যে খুব ধীরে ধীরে ঘটতে থাকে আর কি, ঠিক আছে। এবং যেটা ইটন বলতেছে যে মোগল আমলে এসে সেটা সবচেয়ে সুনির্দিষ্টভাবে ঘটেছে। তো এখানে বিপদের একটা জায়গা হলো যে ধরেন মানে এখানে মূল যে জায়গাটা, যেটা সলিমুল্লাহ খানের আলোচনায় কিছু পরিমাণে এসেছে, সেটা হচ্ছে যে যারা আসলে কনভার্সন বা ধরেন ধর্মান্তর করতেছে বা ঈমান আনতেছে, বা ধরেন আমরা তো মনসামঙ্গল থেকে শুরু করে বিভিন্ন ঘটনার মধ্যে, যেমন আমরা যে এখানে যে হাউজাল হায়াত, বাহারাল হায়াত, এই কথাটার নাম আপনারা জানেন, যে অমৃতকুণ্ড, যেটা 13 শতকে প্রথম যখন আসাম থেকে একজন যোগী নেমে আসলো এবং রুকনউদ্দিন সমরকন্দির সঙ্গে তার আলাপ হইলো এবং আলাপের পরে তিনি কনভার্সন করতেছে, ঠিক আছে। সেই 13 শতক থেকে শুরু করে আমি যদি মনসামঙ্গল আসি বা এরপরে বিভিন্ন যে কনভার্সনের যে স্টোরিগুলা বাংলা সাহিত্য থেকে শুরু করে এই অঞ্চলে রয়েছে, সেগুলাকে আমি আসলে কিভাবে পাঠ করব, এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ যখন কনভার্সন করতেছে বা মুসলমান ধর্মে সে দীক্ষিত হচ্ছে, সেটার তার যে ফেনোমেনোলজিক্যাল যে এক্সপেরিয়েন্সটা, সে কি বুঝে আসলে এই ধরেন কনভার্সনটা করতেছে, বা সে তার অজ্ঞান কিভাবে সেই মানে ওই বাসনা কেন সে ধারণ করলো ওই সময় যে সে ইসলাম ধর্মে দীক্ষিত হবে, এটা আদৌ তার চিন্তার মধ্যে এটা কন্টেন্ট আকারে কিভাবে আছে,
এই কন্টেন্টের জায়গা বা এই ফেনোমেনোলজিক্যাল এক্সপেরিয়েন্সের জায়গা বা তার এই যে অজ্ঞান বা সজ্ঞান যে বাসনা, এই জায়গাটা হচ্ছে যে ইটনের আলোচনায় আমরা যথেষ্ট পরিমাণে পাই নাই। ইটন যেটা হয়তো দেখাইছেন যে 3টা ফেজ দেখাইছেন তিনি, যে ইনক্লুশন, আইডেন্টিফিকেশন এবং ডিসপ্লেসমেন্ট, যেটার মধ্যে দিয়ে ধরেন ইসলাম ধর্মের স্পিরিটগুলো স্থানীয় যে ফোক, যেটাকে ফোক বলছেন তিনি, যে ফোক যে ধরেন কসমোলজি, সেটার মধ্যে তারা প্রথমেই আত্মীকৃত হয়, তারপরে সেটা ইসলাম মানে যে হিন্দু যে ডেইটিগুলো সেগুলোকে ডিসপ্লেস করে ফেলে, এভাবে আর কি তিনি দেখাইতেছেন আর কি প্রসেসটা। কিন্তু এখানে আসলে ওই আইডেন্টিফিকেশনের জায়গাটা আমার মনে হয় যে যথেষ্ট সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয় নাই, যে মানুষের যে এক্সপেরিয়েন্স, মানুষের যে বাসনা এবং সেটার যে কন্টেন্টটা, স্পিরিচুয়াল কন্টেন্টটা কি পরিমাণে। তো এই জায়গা থেকেই আসলে আমার মনে হয় যে সোশ্যাল লিবারেশন থিসিসের সঙ্গে, অর্থাৎ ইসলাম মানুষ মুক্তির কারণে বা মুক্তির আকাঙ্ক্ষা থেকে, বাসনা থেকে তারা এটা গ্রহণ করেছে, এইটার সঙ্গে ইডনের যে ক্রিটিকটা, এই ক্রিটিকের আমার মনে হয় যে মীমাংসাটা দিয়ে আমরা আগাইতে পারবো তখনই যখন আমরা এই কনভার্সন ন্যারেটিভ যেগুলো আছে বা ইসলামাইজেশনের ন্যারেটিভ যেগুলো আছে সেগুলোকে আরো নিবিড়ভাবে আমরা পাঠ করতে পারবো। যেমন ধরেন যে আমি ধরেন ট্রাভেলারদের ন্যারেটিভের মধ্যে আমার মনে হয় আরো অনেক খোঁজার সুযোগ আছে, যে ডুয়ার্টো বারবোসা থেকে শুরু করে যারাই এই অঞ্চলে এসে বলতেছে যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মুসলমান জনপদ আছে, হ্যাঁ, বা সন্দ্বীপে যেটা সলিমুল্লাহ খান উল্লেখ করেছিলেন তার লেখায়, যে এখানে মানে সন্দ্বীপের বেশিরভাগ সংখ্যক মানুষ ছিল মুসলমান 16 শতকে। সো এটা যেমন ট্রাভেলার ন্যারেটিভ থেকে আমরা পাবো, আবার একই সঙ্গে ধরেন যে সুফি যে লেখকরা আছে তাদের টেক্সটগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেটা একটা প্রশ্ন। যেমন ধরেন যে সোনারগাঁওয়ে শরফুদ্দিন আবু তাওয়ামা বলে একজন ধরেন বড় সাধক ছিলেন, যিনি কিনা সুলতানি আমলের, ঠিক আছে। তো ওনার যেমন নামে হক বলে যে একটা গ্রন্থ আছে, তো নামে হক গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি কি পার্সিয়ান গ্রন্থ, যেটা ওনার কিনা সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেটা হয়তো বা ওনার হতে পারে আর কি। বা ধরেন নূর কুতুব আলমের একটা গ্রন্থ আছে যে আনিসুল গুরাবা বা এরকম গ্রন্থ টন্থ আছে। তো ধরেন যে আমি যদি শরফুদ্দিন আবু তাওয়ামার গ্রন্থটার কথা বলি, সেখানে দেখা যাচ্ছে তিনি ইসলামের একেবারে বেসিক জিনিসগুলো শিখাচ্ছেন, যে ধরেন অজু, নামাজ ইত্যাদি তিনি শিখাইতেছেন, যে কিভাবে করতে হয়, এটার মধ্যে কোনটা ফরজ কোনটা মাকরু ইত্যাদি তিনি শিখাইতেছেন। তো প্রশ্নটা হলো যে ওই গ্রন্থের তাৎপর্যটার মধ্যে কি কনভার্সন এবং যারা নিউলি কনভার্টেড মুসলিম বা নিউ ফাইট মুসলিম যারা আছে তাদেরকে তিনি শেখানোর চেষ্টা করতেছেন কিনা, হ্যাঁ। অথবা আমি যখন আব্দুল হাকিম বা আলাউলের তোহফা বা দূরের মজলিস নিয়ে পাঠ করব, তখন সেখানে তারা একদম যখন বেসিক জিনিসগুলো শেখানোর চেষ্টা করতেছেন, যে বেসিক টেনেটস, তো সেটাকে আমি আসলে এই গ্রন্থগুলা কোন ধরনের জ্ঞানগত সমাজের সঙ্গে বা এপিস্টেমিক কমিউনিটির ভেতর দিয়ে চর্চিত হয়েছে, এই টেক্সটগুলোর সোশ্যাল লাইফটা কেমন ছিল, সেগুলো আমার মনে হয় যে আমাদের একটু গবেষণা করা দরকার। এবং তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মানে এই কনভার্সন বলেন বা ইসলামাইজেশন বলেন, মানে কনভার্সন ক্যাটাগরিটাকে ইটন যে ক্রিটিক করতেছে, আমার মনে হয় যে সেটা যেমন একটা ইতিবাচক দিক আছে, একটা নেতিবাচক দিক আছে। নেতিবাচক দিকটা সম্ভবত এইটা যে একজন মানুষ সে যে নিজের আত্মশনাক্তি করতেছে ধর্মের ক্ষেত্রে বা ভাবাদর্শিক ক্ষেত্রে, আমি ধর্ম কথা বাদই দিলাম, আমি ধরেন একটা আইডিওলজিক্যাল আইডেন্টিফিকেশন সে করতেছে, সেটাকে আমি শুধু অবজেক্টিভ জায়গা থেকে পাঠ করলে হবে না, সেটা শুধু একটা গ্র্যাজুয়াল লং একটা সোশিওলজিক্যাল বা ইকোলজিক্যাল প্রসেস আকারে যদি পাঠ করি, তাহলে তার ওই কন্টেন্টটা আমি মনে হয় মিস করে যাব। ফলে তার চিন্তার যে কন্টেন্ট, তার যে আত্মশনাক্তির যে কন্টেন্ট, এটাকে আমাদের যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে এই ধরেন সুফি টেক্সট থেকে শুরু করে ট্রাভেলারদের যে ন্যারেটিভগুলো, সেখানে আসলে এই ইসলামাইজেশন প্রসেসটা নিয়ে যেই মানে মাইক্রো ন্যারেটিভগুলো আছে, সেগুলোকে মনে হয় আরেকটু গভীরভাবে পাঠ করতে হবে। তো আপাতত আমি এখানেই থামবো, পরবর্তীতে আরো আলোচনা হলে আমি হয়তো রেসপন্ড করবো। ধন্যবাদ। ধন্যবাদ তাহমিদ আল জামিদ, তিনি আমাদের জন্য বেশ কিছু প্রশ্ন রেখে গেছেন।